লিখে রাখো, জিতবো, মানুষের ভোটে জিতবো। শিয়ালদাতে হারিয়েছি, বরানগরেও হারাবো। আমার লড়াইটা চোরেদের দলের নেত্রীর বিরুদ্ধে, মানে দলনেত্রীর বিরুদ্ধে। সব জোট কি জোট বেঁধে ভোট হয়? কিছু জোট নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ। সায়ন্তিকাকে উনি এমনি আশীর্বাদ করেছেন? উনি তো সায়ন্তিকাকে আশীর্বাদ দেওয়ার জন্যই ভোটে দাঁড়িয়েছেন। কেন ভোট দেবে তারা? 25,000 চাকরি খায়, সন্দেশখালি দেখে, এরপর ভোট দেবে? সারা বাংলাতে কোথাও ভোট দেবে না। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। লোকসভা নির্বাচনের মধ্যে যে বিধানসভা উপনির্বাচনকে ঘিরে রাজ্য রাজনীতি উত্তাল, তা নিঃসন্দেহে বরানগর বিধানসভা। সেখানকার বিজেপি ক্যান্ডিডেট সজল ঘোষ প্রচারে বেরোলেই তার দিকে ধেয়ে আসছে একাধিক প্রশ্নবাণ। কখনো তৃণমূল কাউন্সিলর ছেলে, কখনো তৃণমূল কাউন্সিলর স্বয়ং। কিভাবে দেখছেন পুরো বিষয়টা, এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন সজলদা স্বয়ং। সজলদা, আপনাকে এরকম প্রশ্নবাণে বিদ্ধ করা হচ্ছে, সে ভিডিও ভাইরাল হচ্ছে, আপনি এই বিষয়গুলো কিভাবে দেখছেন? মজা পাচ্ছি, মজা নিচ্ছি। হ্যাঁ, কিছু লোক যদি গাধার মতো প্রশ্ন করে, হ্যাঁ তো করছে, আমার মনে মনে হাসি পাচ্ছে। আমি তো জানি ওরা ভিডিও করবে। আমি তো আমার ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে তুমি দেখবে আমি ওদেরকে বলছি আগে ক্যামেরা রেডি করে নাও, প্রশ্ন করার আগে ক্যামেরা রেডি করো। কি বলবো, অর্বাচীনের মতন প্রশ্ন। যেখানেই করছে সেখানেই আমার 500 করে ভোট বাড়ছে, যেখানেই করছে। তারপরেই পাড়ার লোকের মেসেজ, আপনিই পারবেন এই সমস্ত বাঁদরগুলোকে লাইনে আসতে। ভিডিও ছোট ক্লিপিংস কেটে একটা ভাইরাল হয়েছে, দেখছেন। তার বিপক্ষে আপনিও বলছেন ফুল ভিডিওটা বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। আমি পাঠিয়েছি তো ফুল ভিডিওটা, আনএডিটেড ভিডিওটা পাঠিয়েছি। ওরা কেটে কুটে ওদের যেখানে জুতোগুলো মেরেছি আর কি, কাঞ্চাপাটা যেগুলো মেরেছি সেগুলো ওরা কেটে দিয়েছে। বেটারা লক্ষ্মী ভান্ডার বলতে না পেরে লক্ষ্মীশ্রী বলছে। আরে ভাই চেঁচাচ্ছে জয় বাংলা, আরে সেটাও ভদ্রলোকের মতো চেঁচা। গেজা খাওয়া গলায় যদি জয় বাংলা, আরে ওই বাংলার জয় হয়? আরে বাংলার জয় কে না চায় ভাই? তুমি চাও না বাংলার জয় হোক? আমিও চাই বাংলার জয় হোক। শুধু জয় বাংলা করে চেঁচালে তো বাংলার জয় হয় না। এই যে তুমি ঘোরো, আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ফোনটা আমার থেকে সরে যাও, তুমি পাড়ায় পাড়ায় ঘোরো, এই চত্বরগুলোয় ঘোরো। অর্ধেক বরানগর জলাতঙ্কে ভুগছে, জলাতঙ্ক মানেটা কি? জলের আতঙ্ক, তাই তো? আইদার পানীয় জল নেই অথবা হাঁটু জল। এই যে একটা গান ছিল, এই চড়া রোদ্দুর, এই অবস্থা, দাবদাহ চলছে। ওরা বলছে যে আমরা যে ভগবানকে একটু বলবো যে মেঘ দে পানি দে, আল্লাহ মেঘ দে পানি দে, যে গানটা গাইবো, গিয়ে বলবো একটু জল দাও, সে অবস্থাও নেই। তাহলে আমাদের ঘর ভেসে যাবে এক্ষুনি। বলছে 1 ঘন্টা বৃষ্টি হলে 1 কোমর জল দাঁড়িয়ে যাবে। আপনি আমায় বলুন, হ্যাঁ, সেখানে এরা কি করে এই সব প্রশ্ন করে? বলছে লক্ষ্মী ভান্ডার দিয়েছি, এখানে জল বিক্রি হয়, এখানে মানুষকে জল কিনে খেতে হয়। জল কিনে খায় মানে আপনি ভাববেন না ওটা বিসলেরির জল। এখানে তৃণমূলের, আপনি পাড়ায় পাড়ায় ঘুরুন, আপনি যে কোনো পাড়াতে গেলে একটু ঘুরলে দেখবেন তলায় গ্যারেজের মতন জায়গা নিয়ে এই কাজটা করা হচ্ছে। এখানে আন্ডার ওয়াটার মানে বড় সাবমার্শাল ঢুকিয়ে মাটির জলকে তুলে নিচ্ছে এরা। মাটির জলকে তুলে সেই জলকে এবার এরা বিক্রি করছে। এটাও বিক্রি করছে তৃণমূলের নেতারা। 30 টাকা করে জল 1 গ্রাম। তো আমি ধরছি একটা পরিবারে 30 টাকার জল লাগে, অন্তত পানীয় জল 1 গ্রাম জল লাগে খেতে। তাহলে মাসে কত টাকা হলো? মাসে 900 টাকা। আর এখানে প্রত্যেক মানুষকে জঞ্জাল ট্যাক্স দিতে হয় 20 টাকা। তাহলে কত হলো? 920 টাকা। আমি বলেছি তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন তিনি তো অন্য কিছু বলছেন না, বলছে খালি দিদি আমাকে পাঠিয়েছে, দিদি আমাকে পাঠিয়েছে। তো দিদি যখন ওনাকে পাঠিয়েছে, আমি বলেছি বাকি 80 টাকা, মানে 1000 টাকার মধ্যে 920 টাকা তো জল আর জঞ্জালে চলে গেল। 80 টাকা ওনার হাতে দিয়ে দিতে, উনি যেন দিদিকে পৌঁছে দেন। পুরো লক্ষ্মী ভান্ডার জলে এখানকার। হ্যাঁ, তো এই সমস্ত এরা সব তোলাবাজ। এরা মার্কেটে ভাবছে সজল ঘোষকে আমি দুটো কথা শোনালাম, আর তোমরাও অমনি সারাদিন ধরে দেখাবে। এদের বাজারে 200 টাকা স্কোয়ার ফুটটা
এখন 250 টাকা হয়ে যাবে। আপনিও পাল্টা বলেছেন তৃণমূলকে ভোট দেবে নাকি নোটাকে দেবে ভোট, এরকম একটা প্রশ্ন করেছেন। ও আমাকে বলছে, এটা বললো, শোনো আমি বলছি ভালো করে দেখবি, একটা প্রশ্ন করবো। বাবা বিরাট প্রশ্ন। বলছে প্রশ্নটা নিশ্চয়ই আপনার ভালো লাগবে না, ওই তোমাকে দেখেই আমার ভালো লাগছে না। হ্যাঁ, তারপরে বলছে প্রশ্নটা করব, ভালো লাগবে না। ভালো। বলছে যে বিজেপি কে কেন ভোট দেব, নোটায় কেন দেব না? তার মানে ওরাই তৃণমূলকে ভোট দেবে না। ওদের মনে প্রশ্ন যে বিজেপি কে কেন দেব, নোটায় কেন দেব না। ওদের মনে প্রশ্ন আসছে না যে তৃণমূলকে ছেড়ে এগুলো ভাববো কেন। এই অর্বাচীনদের আমি কি উত্তর দেব? এই অর্বাচীনদের কথার আমি কি উত্তর দেব? আমি ওদের বললাম যে আচ্ছা ঠিক আছে, খুব আনন্দ হচ্ছে, হাততালি দাও। এইগুলোকে চাটতেও ঘেন্না করে। ওরা আবার স্লোগানিং দিচ্ছে সজল ঘোষ পালিয়ে গেল, এই টাইপের কিছু বলতেই পারে সজল ঘোষ পালিয়ে গেল। সজল ঘোষ পালিয়ে গেছেন, ওর পাড়ায় দাঁড়িয়ে ওকে চোর বলে এসছে। এখন চোর বলে এসছি, 4 তারিখের পরে চোর ধরোটাও করে আসবো। 4 তারিখের পরে চোর ধরোটাও করে আসবো। ভূত কিভাবে ঝাড়াতে হয় না, আমি সেটা খুব ভালো জানি। এই মন্ত্র, এই ওষুধ আমার জানা আছে। ওই রিক্সাওয়ালা, অটোওয়ালা, টোটোওয়ালাদের চমকাবে, আর ওই কলেজের ছেলের থেকে পয়সা তুলবে, আরো সব নোংরা কাজে যুক্ত। এদের ওষুধ আমি খুব ভালো জানি। শিয়ালদায় দেখোনি তুমি? শিয়ালদায় সব শায়েস্তা করেছি, এদেরও করবো। ভোটটা করাতে পারবেন তো? মানে আপনাদের বুথে লোক আছে তো, সংগঠন কত আছে, ভোটে মানুষ আছে রে ভাই। বলবেন না তো ভোট হয়? আমি বলে দিয়েছি প্রথম দিন, আমি সব বলবো না। আমি একটা কথা বলি শোনো, তপন সিকদার যখন দাঁড়িয়েছিল তখন কত পার্সেন্ট বুথে, তখন তৃণমূল বিজেপি অ্যালায়েন্স ছিল, কত পার্সেন্ট বুথে আমরা দিতে পেরেছিল, এরা এজেন্ট দিতে পেরেছিল? আচ্ছা, পার্ন মিত্র 21 সালে 50,000 ভোট পেয়েছে। 10% বুথে বোধহয় তখন এজেন্ট ছিল না, 20% বুথে এজেন্ট ছিল না, তাতে 50,000 ভোট হয়েছে। আরে মানুষ যদি ভোট দেয় তুমি কি দিয়ে আটকাবে? আর তৃণমূলের যারা ছাপ্পা মারবে, সব বিজেপিকে মারবে। হ্যাঁ, তৃণমূলের যারা ছাপ্পা মারবে সব বিজেপিকে মারবে। আমি একটা অন্য ফোন নিয়েছি, সেই ফোনটা অন্য সব লোকেরা ফোন করে, ওদের সব লোকেরা, তারা কি কাঁদে রোজ রাত্রি সন্ধে হলেই, যে আমরা আর পাচ্ছি না, আমাদের বাঁচাও। এরা কেউ জিতবে না। আপনার এই কেন্দ্রটা বড় বেশি নেগেটিভ পাবলিসিটির জন্য হাইলাইট হচ্ছে। সায়ন্তিকা সে অর্থে রাজনৈতিক কথাবার্তা শোনা যাচ্ছে না, আর আপনার পার্ট থেকে যেগুলো আসছে সেগুলো বলে কোনটা নেগেটিভ? মানে এই আপনাকে ঘুরে ধরে এই যে বিক্ষোভ, ওই বিক্ষোভ মানে কি? একটাও বিক্ষোভ নয়। 4টে ছেলে দাঁড়িয়ে আছে, বিক্ষোভ হচ্ছে জনতার। সৌগত রায়কে ধরে বলছে জল দিতে হবে, কল্যাণকে বলছে জল দিতে হবে, সেগুলো বলে বিক্ষোভ। আজকে যদি আমি আসছি, আমাকে আরে ভয় পেয়েছে বলেই তো এগুলো করছে। সকালবেলা এইসব করছে, সন্ধ্যেবেলা ফিলার পাঠাচ্ছে, ভুল হয়ে গেছে, দেখা করতে চাই। আমি বলছি তোদের বাড়িতে গিয়ে আমি 4 তারিখের পরে তোদের বাড়ি গিয়ে দেখা করবো, বাড়িতে থাকিস সেই সময়। লিখে রাখো আমি জিতবো, মানুষের ভোটে জিতবো। শিয়ালদাতে হারিয়েছি, বরানগরেও হারাবো। শান্তিকাকে প্রার্থী হিসেবে নাম্বার দিচ্ছেন না? সে অর্থে নাম্বার মানে গুরুত্ব? ও আচ্ছা, নাম্বার তো আবার 0 থেকে শুরু হয়। না না, সবাই গুরুত্বপূর্ণ, 0 তো ভূমিকা আছে। আগে বসলে ভূমিকা নেই, পেছনে বসলে ভূমিকা। আমি এইভাবে কিছু ভাবছি না। আমার লড়াইটা দেখুন, কোনো অভিনেত্রীর বিরুদ্ধে নয়, আমার লড়াইটা চোরেদের দলের নেত্রীর বিরুদ্ধে, মানে দলনেত্রীর বিরুদ্ধে। আমি আগেই বলেছি, সেখানে কে প্রার্থী হলেন সেটা আমার কাছে সেকেন্ডারি। তন্ময় ভট্টাচার্য বাম প্রার্থী এখানে হয়েছেন। বামেদের এই একসময় গড় ছিল এই বরানগর, ফলে আপনি যে ভোট পাবেন খানিকটা বামেদের সাপোর্টার বা সমর্থকদের একটা যদি বলা হয় সাহায্য প্রয়োজন হতে পারে আপনার। দেখো, বাম ভোট কিছুতেই এবার বামেরা ধরে রাখতে পারবে না। বামের আজকের ছেলেরা তো বোকা নয়, ইনফরমেশন টেকনোলজির যুগের ছেলে। আমি তোমায় বলি, তুমি আমাকে একটা জিনিস বলো তো, সুজন বাবু, একটু সময় নিচ্ছি তোমার, সুজন বাবু তিনি তার চাষবাস যতটুকুই আছে, 2 বিঘা জমি, যাই থাক, যা আছে সেটা কোথায়?
সুজনবাবুর চাষবাস যাই থাকুক, দোকানদারি যাই থাকুক, সেটা যাদবপুর বিধানসভায়। আচ্ছা, উনি যাদবপুর থেকে না দাঁড়িয়ে উনি দমদমে এলেন কেন? তোমার ব্যাখ্যাটা শুনি। তোমার কাছে কোনো ব্যাখ্যা আছে তার? রাজনৈতিক ব্যাখ্যা? রাজনৈতিক কারণ থাকতে পারে। পার্টি মনে করেছে এই জায়গাটা বামেদের একসময় গড় ছিল, প্রার্থী ভালো সৌগত রায়ের বিরুদ্ধে, যদি এই রাজনৈতিক এরকম ভাবে। তার মানে কি যাদবপুর জায়গাটা ভালো না? আমি তোমাকে বলছি এই কারণটা হচ্ছে যাদবপুরের বিস্তীর্ণ এলাকায় সংখ্যালঘু বাঙালি মানুষের বাস। ভাঙড়, সোনারপুর, ক্যানিং, যাদবপুর ইটসেলফ, সুভাষগ্রাম, এই যে চত্বরটা বিস্তীর্ণ এলাকায় সংখ্যালঘু বাঙালি সংখ্যালঘু মানুষের বাস। তারা এই মুহূর্তে তৃণমূলের ওপর বেজায় চটে, যার জন্য ভাঙড় থেকে আইএসএফ জেতে। সুজনবাবু দেখছেন, যদি সুজনবাবুর মতন পরিচিত মুখ ওখানে প্রার্থী হয়ে যেত, যদি সুজনবাবু ওখান থেকে প্রার্থী হতেন, এই সংখ্যালঘুদের একটা বিরাট অংশের ভোট সুজনবাবুর দিকে চলে যেত। আবার এতটাও ভোট পেতেন না যাতে উনি জিততে পারতেন। কিন্তু এই যদি তৃণমূলের ভোটটা একটা বড় অংশ যদি সুইপ করে সুজনবাবু বা বামফ্রন্টের দিকে চলে যেত, তাহলে ওখানে তৃণমূলের পরাজয়টা সুনিশ্চিত হয়ে যেত। তাই বিজেপির জয়টাকে আটকাতে তিনি ওখানে হালকা ওজনের সৃজনকে দিয়ে দিয়েছেন। ঠিক আছে, এরপরে দক্ষিণ কলকাতা আছে, উত্তর কলকাতা আছে। আচ্ছা, আমাকে বুঝিয়ে বলো, প্রদীপ ভট্টাচার্য ভালো প্রার্থী হতো উত্তর কলকাতার জন্য, না সুজনবাবু ভালো প্রার্থী হতেন? অবভিয়াসলি নিশ্চয়ই সুজনবাবু ভালো প্রার্থী হতেন। ওটা কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া সিট দাদা, উত্তর কলকাতা অলওয়েজ কংগ্রেসই। জোটটাকে আপনার মান্যতা দিতে সিট মানে এক সময় সোমেন মিত্র থেকে শুরু করে হয়নি। একটা সোমেন, আমি বলছি, আরে কংগ্রেসের গড় ছিল শুধু চৌরঙ্গি, শিয়ালদা। সে শিয়ালদাটা উঠে গেছে। গতবার ওরা চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, কংগ্রেস 20,000 ভোট পেয়েছিল আর কননিকা ঘোষ 70,000 ভোট পেয়েছিল। তাহলে কার গড়? আমাকে উত্তর দাও। ওই উত্তর কলকাতা থেকে কংগ্রেস 20,000 ভোট পেয়েছিল। আমি এমনি দাঁড়ালেও 20,000 ভোট পাবো। তাহলে গড় হলো বলে কংগ্রেসের গড়। তো ওটা সাংবাদিক না, একদমই নয় দাদা। এটা জোটের যে ইকুয়েশন, সেটা কংগ্রেসের বোঝাচ্ছি তো। জোটের ইকুয়েশনটা হচ্ছে, গতবার চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল 19 সালে, সেখানে কননিকা ঘোষ 70-75,000 ভোট পেয়েছিলেন, কংগ্রেসের সাইদ ইমাম 20,000 ভোট পেয়েছিলেন। তাহলে গড়টা কার? আচ্ছা, ছেড়ে দিন। আচ্ছা, উনি দমদমে এলেন কেন? দমদমে নেপালদেব ভট্টাচার্য গতবার যদি প্রার্থী না হতেন, যদি 1.5 লাখ ভোট তিনি না পেতেন, তাহলে তৃণমূলের একটা আসন কমতো। দমদমের ইতিহাসটা অন্যরকম হতো। শ্রমিক ভট্টাচার্য মাত্র 53,000 ভোটে হেরেছিলেন। এবার যখন বুঝতে পারছেন যে সৌগত রায় তার ভোট ধরে রাখতে পারবে না, এবং বামেদের একটা বড় ভোট চলে যাবে তৃণমূলের দিকে। কারণ কি, যারা দেখো, এই সুজনবাবু কখনো মার খেয়েছে তৃণমূলের হাতে? দেখেছো? এত ভাষণ দেয়, শুভেন্দুবাবু মার খান, দিলীপ ঘোষ মার খান, সুকান্ত অধিকারী মার খান, আমরা মার খাই, গাড়ি ভাঙে, ইট মারে, সব হয়। কখনো আপনাদের সুজনবাবু কখনো আক্রান্ত হয়েছে? হয়নি। মোহাম্মদ সেলিম কখনো আক্রান্ত হয়েছে? হয়নি। আচ্ছা, বিমানবাবু কখনো পুলিশের হাতে টেনে নিজেরে পুলিশ ধরে নিয়ে গেছে? যায়নি। কিন্তু এটা হয় কারা? যারা পাড়ায় সিপিএমটা করে তারা আক্রান্ত হয়। আনিস, মইদুল, সুদীপ্ত গুপ্ত এরা আক্রান্ত হয়। এই আনিস, মইদুল, সুদীপ্ত গুপ্তের বন্ধুরা তারা কিন্তু এবার আর ভোট দেবে না। কারণ ওরা, দেখো, সব জোট কি জোট বেঁধে ভোট হয়? কিছু জোট নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ। ঠিক এইটা করতে, যে আমার ভোটটা যদি ধরে রাখতে পারি, তাহলে হলেও হতে পারে সৌগত রায় জিতবে। এই কারণে সুজনবাবু এখানে দাঁড়িয়েছে। আচ্ছা, এখানে তন্ময় বাবু দাঁড়িয়েছেন। ছবিটা হচ্ছে ওদের ভোটিং এর ছবিটা দেখবেন, ওপরে জ্যোতিবাবু, নিচে তন্ময় বাবু। মানে এই রাজ্যে জ্যোতিবাবুর পরের নেতা তন্ময় ভট্টাচার্য। 72 সালে জ্যোতিবাবু, 52 বছর বাদে তন্ময় বাবু।
আচ্ছা তুমি বলো তো, তুমি তো জোটের কথা বললে, এখানে জোটের পেন্ডি কোথায় গেল? এটা তো সিপিএম এর সিট না, এটা কংগ্রেস অথবা আরএসপির সিট। তন্ময়বাবু কেন ঢুকলেন এখানে? একই কারণে। সায়ন্তিকাকে উনি এমনি আশীর্বাদ করেছেন? উনি তো সায়ন্তিকাকে আশীর্বাদ দেওয়ার জন্যই ভোটে দাঁড়িয়েছেন, যে সিপিএম এর ভোটটা যদি আমি মানে স্প্লিট করে নিজের দিকে ধরে রাখতে পারি, তাহলে পরে বিজেপির রাস্তাটা কঠিন হবে। কিন্তু এই খেলাটা এখন এখানকার সিপিএম এর ছেলেরাও ধরে ফেলেছে, তারা কেউ ভোট দেবে না। আমি তো রাস্তায় ঘুরছি, তন্ময়বাবু তার আগের বারের ভোটের অর্ধেক পেলে তুমি আমার কাছে বলে যাবে, অর্ধেক পেলে। তন্ময়বাবুর উদ্দেশ্যটা হচ্ছে সায়ন্তিকাকে জেতানো। আরে টিভির সামনে উনি বলছেন আশীর্বাদ করছি জয়ী হবে, বলছে জয়ী হবে, বলছে হ্যাঁ। আচ্ছা এটা কি এমনি এমনি হয়? তন্ময়বাবুকে এত কাঁচা প্লেয়ার মনে করেন আপনি, আজকের পলিটিশিয়ান? আচ্ছা তন্ময়বাবুকে কেন ভোট দেবে? বলছে ভূমিপুত্র। আচ্ছা যদি তন্ময়বাবু ভূমিপুত্র 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 করছেন, মানে উনি বুঝিয়ে দিচ্ছেন যে সুজনবাবু বাস্তুহারা, সুজনবাবু বাস্তুহারা, এটা বোঝাচ্ছেন তো। উনি বলছেন যে আপনাদের থেকে বরানগরটাকে উনি বেশি চেনেন, উনি এখানকার জন্মেছেন, কর্মজীবন সব এখানে। তাহলে সুজনবাবু কিছু চেনেন না, শিলভদ্র দত্ত বেশি চেনে, শিলভদ্র দত্ত বেশি চেনে। এটা উনি কিন্তু নিজের দলের গোষ্ঠী দ্বন্দ্ব করছেন। আসলেই উনি চাইছেন সুজনবাবু যে ভূমিপুত্র নয়, এটা আমাদের মনে করিয়ে দিচ্ছেন। আচ্ছা আচ্ছা ভূমিপুত্র উনি এখানে বলছেন, উত্তর কলকাতা উত্তর দমদমে কি বলেছিলেন? উত্তর দমদমে গিয়ে কি বলেছিলেন? তখন তো বলেননি যে আমি বাস্তুহারা। আচ্ছা দেখুন, আরো একটা মজার বিষয় হচ্ছে, উনি এখানকার কাউন্সিলর ছিলেন, উনি এখানকার কাউন্সিলর ছিলেন, তখন সিপিএম এর গভর্নমেন্ট ছিল, সিপিএম এর পুরসভা ছিল। আচ্ছা জল নেই কেন? এটা তো আজকে থেকে শুধু তৃণমূলের দোষ না। খোলা নর্দমা কেন, জল জমে কেন, এবং এই জলটা তো আজ জমছে না, এটাও 50 বছর 40 বছর ধরে জমছে। সেই দায়টা তো ওনাকেও নিতে হবে। আপনি জিতলে কি করবেন, সেই রকম কোনো তথ্য সামনে আসেনি এখনো? কে বলছে? তুমি ভালো করে দেখোই নি আমার প্রচার। আমি পরিষ্কার বলছি, আমার ভিডিওগুলো দেখো, প্রত্যেকটা ভিডিও একই কথা আছে। তুমি আমার ভিডিওগুলো রোজ দেখলে তোমার মনোটোনাস লাগবে, কিন্তু যে লোকটা শুনছে, যার উদ্দেশ্যে আমি বলছি, তার তো লাগছে না। আমি একটাই কথা বলছি যে আমি 40 বছরের জমা জঞ্জাল 2 বছরে কি করে সরাবো? পুরো বরানগরে জল নেই, পুরো বরানগরে অর্ধেক জায়গায় জল জমে যায় অল্প বৃষ্টি হলেই। আর আমি তো পিসি সরকার নয় রে ভাই, তার উপরে আবার রাজ্যে এখন পিসির সরকার, আমি বিরাট কিছু করতে পারবো না। এই কথাটা, এই শব্দগুলোই, এই শব্দবন্ধগুলো একদম ব্যবহার করছি করে বলছি আমায় 2 বছর সুযোগ দাও। তুমি যদি তোমাদের প্রতিনিধিত্ব করার সুযোগ আমায় দাও, বরানগরবাসীর কাছে আমার আবেদন, তাহলে প্রতিনিধিকেও পাবেন। এই কথা বলছি, এক যে আমি তাদের পাশে থাকবো। আর সর্বতভাবে সবাই একটা জিনিস দেখতে পাবে, কোথাও একটা চেষ্টা শুরু হয়েছে। কেউ তো চেষ্টাটুকু করেনি, কেউ তো চেষ্টাটাও করেনি। আমি বলছি যে কোথাও একটা চেষ্টা শুরু হয়েছে, এটা দেখতে পাবে। 2 বছরের থেকে বেশি কি করা যায়? আমি বলেছি আমি জঞ্জাল কর বন্ধ করব, আমি এখানকার পুকুরগুলো সংস্কার করব, একটা পুকুরও আর বোঝাতে দেব না 1 ইঞ্চিও। 20 টাকা করে জঞ্জাল ট্যাক্স নেয়, আমি বন্ধ করাবো যেভাবে। আর পাড়ায় পাড়ায় মস্তান রাজ, ওপেনলি সাট্টা চলছে, মদ বিক্রি হচ্ছে ওপেনলি। আমি বিভিন্ন ওয়ার্ডের নাম বলছি, তুমি চলে যাও, এখন গেলে এখন দেখতে পাবে দেয়ালে বোর্ড দিয়ে সাট্টা লেখা হচ্ছে। অবাক আমি এগুলো বন্ধ করবই করব, মস্তানি বন্ধ করব। হ্যাঁ, এইসব জুয়া সাট্টা মদ এগুলো বন্ধ, এগুলো কিছুতে হতে দেবো। অবশ্যই পাল্টা চ্যালেঞ্জ, এসব হতে দেব না, লিখে রাখুন আমি জিতবো। সায়ন্তিকাকে থেকে শুরু করে তন্ময় ভট্টাচার্য হুঁশিয়ারি দিলেন। না না, হুঁশিয়ার দিচ্ছি। তাহলে এটা কি দাদা? আমি মানুষের ঘরে ঘরে ঘুরছি, আমার কনফিডেন্সটা সেখান থেকে। আত্মবিশ্বাস মানুষকে তো কিছু দেয়নি, এরা মানুষকে মিনিমাম জলটা দেয়নি বস, এরা মিনিমাম জলটা দেয়নি। মানুষ চিৎকার করছে,
যে আমাদের এখানে এক হাঁটু জল দাঁড়িয়ে থাকে, লোকে বাড়ি উঁচু করে ফেলেছে, ভাবতে পারছো, বাড়িটাকে মাটি থেকে উঁচু করে দিয়েছে, আস্ত বাড়িকে উঁচু করতে হয়েছে যাতে বাড়ির ভেতরে জলটা না ঢুকে যায়। সেই জায়গা থেকে বলছি, ফলে তারা এসব থেকে মুক্তি চায়, তারা সিপিএম। এটা কিন্তু তৃণমূলের একার দোষ না, তৃণমূল দুর্নীতি করেছে, এখানে কাউন্সিলর তার ছেলেকে চাকরি দিয়েছে, ভাইপোকে চাকরি দিয়েছে, কামারহাটির কাউন্সিলর তার ছেলেকে চাকরি দিয়েছে বরানগর পুরসভায়, বরানগর কাউন্সিলর তার ভাইপোকে শালার ছেলেকে শালিকে ঢুকিয়েছে হচ্ছে কামারহাটি পুরসভা। এই যে এক্সচেঞ্জ অফার, এই যে এক্সচেঞ্জ অফার, এগুলো মানুষ দেখছে বীতশ্রদ্ধ। এক একটা টোটো ওলাকে জিজ্ঞাসা করো, একটা মিছিল করলে ওদের একটা রোজ বন্ধ, ওদের মিছিলে যেতে হবে। কেন ভোট দেবে তারা? 25,000 চাকরি খায়, সন্দেশখালি দেখে, এরপর ভোট দেবে? সারা বাংলাতে কোথাও ভোট দেবে না। অবশ্যই পরিষ্কারভাবে আত্মবিশ্বাসী সজল বললেন, বরানগর শুধু নয় সারা বাংলাতেও ভোট দেবে না। 4 জুন কি হবে, সব চোখ সব নজর আপাতত বাংলা নয় দেশীয় রাজনীতিতে সেদিকেই। দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ সজলদা, ধন্যবাদ আপনাদেরও।